স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো আনোয়ার ইস্পাত। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। সমসাময়িক ঘটনা নিয়ে আলাপ করব, তবে দিনের ঘটনা নিয়ে আগে একটু আপনাদের জানিয়ে রাখতে চাই। মঙ্গলবার সারা দিন ধরে সংঘর্ষের পরে বুধবার সকাল থেকে নিউ মার্কেট এলাকা ছিল থমথমে। সেখানে সংশ্লিষ্টরা কথা বলেছেন, দোকান ব্যবসায়ীরা কথা বলেছেন, মালিকরা। ওই এলাকায় পুরোপুরি দোকানপাট খোলা হয়নি, তবে ব্যবসায়ীরা বলেছেন যে তারা পরিস্থিতি সঙ্গে সঙ্গে তারা সেখানে দোকান খুলতে আগ্রহী এবং মার্কেট খোলার জন্য তারা সিদ্ধান্ত জন্য অপেক্ষা করছিলেন। দিনে তারা প্রেস কনফারেন্স করে সেটা বলেছিলেন। ঢাকা কলেজ প্রাঙ্গণে এবং রাস্তায় তারা শিক্ষার্থীরা আজকে আর সেভাবে জড়ো হয়নি, তবে তারা হস্টেলও ছাড়েনি। এটি এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে গত দুদিন ধরেই সারা দেশে আলোচনা, এবং এর যে প্রভাব, নানা ধরনের প্রভাব, বিশেষ করে জনদুর্ভোগ একটা মারাত্মক আকার ধারণ করেছে। ঈদের সময় রমজান মাস সেটি চরম আকার ধারণ করেছে। আলাপ করব সেই বিষয়গুলি নিয়ে। অন্যান্য প্রসঙ্গের মধ্যে একটি বিষয় এখানে এই নিউ মার্কেটের ঘটনাকে কেন্দ্র করে আলোচনা এসেছে, সেটি হচ্ছে যে সময় মতো কর্তৃপক্ষ সেখানে কোনো ভূমিকা পালন করেনি এবং না করার কারণে এই পরিস্থিতির অবনতি হয়েছে, এবং এটা নিয়ে কিছুটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়েও বক্তব্য এসেছে। যেমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি পুলিশের নীরব ভূমিকাকে দায়ী করেছেন এবং বলেছেন যে কোন কৌশলগত কারণে এই ধরনের পরিস্থিতিতে পুলিশ নীরব ছিল সেটি প্রশ্ন আকারে এসেছে তার কাছ থেকে। অবশ্য গতকালকের আলোচনা তো বারবার প্রসঙ্গটি এসেছে। আলাপ করবে এই প্রসঙ্গ নিয়ে এবং সমসাময়িক অন্যান্য বিষয় আলাপ করবার জন্য স্টুডিওতে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রফেসর নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দেওয়ার কথা ছিল সিনিয়র জার্নালিস্ট জনাব মোস্তফা ফিরোজের, উনি এসে পৌঁছতে পারেননি। আমরা চেষ্টা করব তাকে জুম প্ল্যাটফর্মে আনার জন্য এবং আলোচনায় অংশ নেবেন তিনি। আমি প্রফেসর নিজামুল হক ভূঁইয়া আলাপ করতে চাই। এই ধরনের পরিস্থিতি তো অনাকাঙ্ক্ষিত কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে কিন্তু এই বিষয়টি কিভাবে নিয়ন্ত্রণ করা যেত সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। আপনি কি মনে করেন যে কেন এই পর্যন্ত গড়ালো? ধন্যবাদ জহির ভাই আপনাকে, ধন্যবাদ এনটিভির অসংখ্য দর্শকবৃন্দুকে। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে আমাদের দীর্ঘদিন করোনা পরিস্থিতির পর আমরা মাহে রমজান, এই রমজানের মধ্যে মানুষ কেনাকাটা করবে, এখন ঈদ আর 10-12 দিন পরে ঈদ, এমনকি মানুষ বাড়িতে যাবে, এমনকি করোনা পরিস্থিতি একটা নিয়ন্ত্রণে। এই মুহূর্তে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা খুবই দুঃখজনক। এবং যে ঘটনাটি ঘটেছে ঢাকা কলেজের ছাত্রদের সাথে নিউ মার্কেট বা ওই সংলগ্ন হকার্স মার্কেট সহ ওই এলাকাতে, সেখানে আমরা দেখেছি যে গত মঙ্গলবার রাত্রে ঘটনাটি ঘটেছে। ঘটনাটি ঘটার পর দিয়ে গত সোমবার রাতে ঘটনাটি ঘটার পরেই পরিস্থিতি যখন ঘটনাটি ঘটলো তখন পুলিশের, যেটা গতকালকে আমরা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অতিরিক্ত এডিশনাল আইজি মুখলেসুর রহমান সাহেব বলেছে যে সেখানে গোয়েন্দা নজরদারিটা ঠিকমতো হয় নাই। গোয়েন্দা নজরদারিটা তো ঠিকমতো হতো তাহলে পুলিশ বলতে পারতো কি হচ্ছে বা কি ঘটনা ঘটছে, একদিকে নিউ মার্কেটের ব্যবসায়ীরা আর দিকে আমাদের ছাত্ররা। কিন্তু আমরা ছাত্ররাও আমাদের দেশের সম্পদ, আমাদের ব্যবসায়ীরাও আমাদের দেশের সম্পদ। আমি এখানে একটা জিনিস বলবো যে ঘটনাটি ঘটেছে আমরা যেটা দেখেছি যে ছাত্রদের সাথে যে সমস্ত ব্যবসায়ীদের কর্মচারীরা অংশগ্রহণ করেছে এদের বেশিরভাগই হলো হকার, যারা রাস্তার উপর দোকানদারি করে, এবং যারা ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি যে তারাই ইট পার্কেলে সহযোগিতা করছে এবং তারা উল্টা দিকে ইট মারছে। তো আমার বক্তব্য হলো যে নিউ মার্কেট এরিয়াতে যখন এই বিতানগুলোর সামনে আমরা বহুবার দেখেছি যে সিটি কর্পোরেশনের দায়িত্বরত আমাদের ওয়ার্ড কমিশনাররা আছেন, সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, এখানে একজন নির্ধারিত এমপির এলাকা, সেই জায়গার মধ্যে আমার মনে হয় যে আমাদের সজাগ থাকা উচিত ছিল। আর আমরা এখন ফুটপাথ দিয়ে আমরা হাঁটতেই পারি না, একদিকে রাস্তায় যানজটে গাড়ি তো চলছেই না, রাস্তার পাশ দিয়ে মানুষ এখন হাঁটতে পারে না। আর এই যে এই রাস্তাগুলোর পাশ দিয়ে মানুষ হাঁটবে, সেখানে আমরা দেখি যে এই হকার কাদের সিন্ডিকেটে, কি আইনশৃঙ্খলা বাহিনীর সিন্ডিকেট নাকি বা আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা বললো যে তাদের কিছু করার নেই। আমি আজকে একটা টেলিভিশনে দেখলাম, এটা খুবই দুঃখজনক। এমনকি এই যে পরিস্থিতি, একদিকে হকার্সরা দোকানে বসে রাখছে, মানুষ হাঁটতে পারছে না, এমনকি কালকে তারা দেখা যাচ্ছে, এমনকি আমি একটা টেলিভিশনে দেখলাম যে কয়েকজন ব্যবসায়ী, কয়েকজন ক্রেতা অভিযোগ করেছে যে তারা যখন কোনো কিছু কিনতে যান তারা একটা মোলামুলি করতে গেলে তাদের সাথে খুব দুর্ব্যবহার করেন এবং তাদেরকে বাধ্য করেন, এমনকি একটা পর্যায়ে তারা মারমুখী হয়ে যায়। এখন অনেকে আত্মসম্মানের ভয়ে,
অনেকে মধ্যবিত্ত হোক আর নিম্ন মধ্যবিত্ত হোক, যারাই কিনে তাদের তো সবার আত্মসম্মান বোধ আছে। সেখানে হকার্সদের আচরণটা এবং এই দোকানদারদের আচরণটাও ওইভাবে ঠিকমতো আচরণ করে না। যদিও দোকান মালিক সমিতির সভাপতি বলেছে যে তাদের ভিতরে যে দোকানগুলো, সে দোকানগুলো এই ধরনের ঘটনা ঘটে না, এটা বাইরে ঘটেছে। তাহলে ভিতর এবং বাইরে সবাই তো ব্যবসায়ী, কেউ ছোট ব্যবসায়ী, কেউ বড় ব্যবসায়ী, ব্যবসায়ীদের দ্বারাই তো ঘটনা। আরেকটা বিষয় নিজাম, যে এই ধরনের ঘটনায় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য যখন তারা ক্ষতিগ্রস্ত হয় কিংবা হকাররা ইভেন যখন উচ্ছেদ করে, তাদের পুনর্বাসনের কথা নিয়ে নানা সময় কিন্তু ইতিবাচক রিপোর্টও কিন্তু সাংবাদিকরা করেছে, এবং সাংবাদিকরা কিন্তু সবার পক্ষই বা যেটা লজিক্যাল সবসময় তাদেরকে স্বার্থ সংরক্ষণ করার চেষ্টা করেছে। কিন্তু এখানে দেখেন যে খুবই জঘন্যভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে সাংবাদিকদের উপরে, এবং তাদেরকে রক্তাক্ত করা হয়েছে পিটিয়ে। এটা কেন? না, এটা খুবই দুঃখজনক। আমি মনে করি যে পুলিশ এখানে মানে দায়িত্বশীলতার পরিচয়টা ঠিক মতো দিতে পারেন নাই। আইনশৃঙ্খলা বাহিনীর আরও সজাগ হওয়া উচিত ছিল, তাদের গোয়েন্দা নজরদারি করে তারা ব্যবসায়ীদের সাথে, ওরা বলছে ওরা আলোচনার সাহায্যে, আমি সাজ্জাদ সাহেবকে চিনি ভালো করে, উনি অত্যন্ত ভালো একজন অফিসার, যিনি এখানে রমনার ডিসির দায়িত্বে আছেন, এবং নিউ মার্কেট থানার ওসি কাইম সাহেব, সেও কিন্তু চৌকস একজন কর্মকর্তা। কিন্তু এখানে জিনিসটা যেভাবে হয়েছে যে এত বেশি সাংঘর্ষিক হয়ে গেছে যে যেমন আমাদের ছাত্ররা নেমে আসছে, তেমনি হকার্স এবং অন্যান্য ব্যবসায়ীদের কর্মকর্তা। আপনি বলেছেন ঠিকই আছে, কিন্তু আমরা সেভাবেই বলবো, কিন্তু পাবলিক পারসেপশন সোশ্যাল মিডিয়াতে যদি যান তাহলে দেখবেন যে আলোচনাটা অত্যন্ত নেতিবাচক। এখন হয়তো এটা রাজনৈতিক বক্তব্য হিসাবে এসেছে যে পুলিশ কেন নীরব ছিল, কিন্তু সাধারণ যে আলোচনাগুলো যদি আপনি ফলো করেন দেখবেন যে সবাই কিন্তু শিক্ষার্থীদের যেভাবে দমন করার চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু পছন্দ করে না, কোনোভাবে পছন্দ করে। শিক্ষার্থীকে এইভাবে দমন করা হয়েছে, কিন্তু আবার অন্যদিকে মনে হচ্ছে যে অ্যাপারেন্টলি যে এটা দেরিতে যাওয়ার পেছনে এটা সব ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের কিংবা এখানে কোনো ইঙ্গিত বা কারো কোনো প্রভাবশালীরা, কারণ আজকের দিনে ব্যবসায়ীরা যে নানাভাবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং তারা জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে যাচ্ছে, পার্লামেন্টে চলে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু নেতিবাচকভাবে আসছে মানুষের মন থেকে। আপনি কি বলবেন? আমি আপনার সাথে একমত। আমাদের 70% ব্যবসায়ী এখন পার্লামেন্টের সংসদ সদস্য। আমাদের যারা রাজনীতি করতেছে তারা অনেকে নমিশনও পাচ্ছে না, এটা তো আমরা দেখতে পাচ্ছি। শুধু সব দল, সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, সবাই কিন্তু ওই অবস্থানে চলে গেছে, এবং যার জন্য ব্যবসায়ীরা মনে করছে যে তাদের অবস্থানটা অনেক স্ট্রং। এমনকি আমি যেটা দেখেছি যে ছাত্রদের সাথে যে আচরণটা করা হচ্ছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং ছাত্রদেরকে গতকালকে যখন শিক্ষা মন্ত্রণালয় একটা ভালো পদক্ষেপ নিয়েছে, আমি সেই মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দিই যে গতকালকে কলেজটা বন্ধ করে দিয়েছে এবং ছাত্রদেরকে আজকে সকালের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে। অনেক ছাত্র চলে গেছে এবং অনেক ছাত্র আমরা শুনেছি যে এখনো কিছু কিছু ছাত্র যায় না, হঠাৎ সেটা কলেজ কর্তৃপক্ষ ম্যানেজ করি সেটা ছাত্রদেরকে করতে পারবে। এমনকি তাদের সমর্থনে যখন শুনছে এই ঘটনাটি, আজকে ইডেন কলেজের ছাত্রীরাও বলছে যে আমরা নামবো রাস্তায়, এবং তারা একটা মিছিলও করেছে, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললো যে না আমি এটা দেখছি। এখন মার্কেটটাও খোলা দরকার, পাশাপাশি এইটাকে, এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনা দরকার। একটা ইতিবাচক ছাত্রদের প্রতিনিধিদের সাথে আলোচনা করে, ব্যবসায়ীদের প্রতিনিধিদের সাথে আলোচনা করে একটা সহনশীল জায়গায় আমাদের আসতে হবে। সেটা তো আসছে, সেটা সেদিকে গেছে জিনিসটা, বা সেই দিকে উত্তরণ হচ্ছে। কিন্তু আমি বলছি যে ধরেন এখানে আবার আরেকটা বিষয় আছে। এবারের ঘটনাটিতে মনে হচ্ছে যেন ছাত্ররা সরাসরি সম্পৃক্ত ছিল না, যেভাবে এটাকে শুরুতে প্রজেক্ট করা হয়েছিল যে তারা মানে পারসেপশন অনুযায়ী তারা ছাত্ররা বাকিতে খেতে চায়, অথবা তারা খেয়ে পয়সা দিতে চায় না, অথবা তারা প্রভাব বিস্তার করে, অথবা চাঁদার বিষয় থাকে, এগুলো আসে। কিন্তু এবার দেখা গেল যে নিজেদের মধ্যে কিন্তু একটা সংঘর্ষ, সেখানে ছাত্রদের কোনো একটা অংশ যাওয়া। কিন্তু উল্টাভাবে যদি বলি, যেটা হলো যে এটা অস্বীকার করা যাবে না যে ঢাকা কলেজের সামনে কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু এই যে নিউ মার্কেট বা এখানকার যে এলাকাগুলোতে এটা কিন্তু সংঘর্ষ সংঘাত কিন্তু লেগেই থাকে। মাঝে মাঝে টুকটাক ঘটনা ঘটে। আমি তো বলি না যে মাঝে মাঝে হয়তো কোনো ছাত্র কিনলো, ছাত্ররা একটু দাবি করে হয়তো 500 টাকা, একদম ক্রেতা ছাত্র কিনতে গেল, দোকানদার হয়তো বললো 500 টাকা, ছাত্র বললো 200 টাকা, বাদ দিব না। কিছু কিছু ছাত্রের হয়তো এদের পরিমাণটা খুবই কম, বেশিরভাগ ছাত্রই তো, কারণ নাহলে এতগুলো প্রতিষ্ঠান কিভাবে টিকে আছে। এত বড় ঢাকা কলেজ, সেই কত ঢাকা ইউনিভার্সিটির আগেও প্রতিষ্ঠিত একটা কলেজ, সেই কলেজ ধারাবাহিকভাবে এবং সবচেয়ে মেধাবী ছাত্ররা এখানে পড়াশোনা করে আমাদের জাতীয়ভাবে নেতৃত্ব দিচ্ছে। তো সেখানে দেখা গেল যে এতগুলো অনেকগুলো মার্কেট, এখানে হকার্স, ধানমন্ডি হকার্স মার্কেট বলেন, নিউ মার্কেট বলেন, চন্দ্রিমা সুপার মার্কেট বলেন, গাউসিয়া মার্কেট বলেন, এমনকি এগুলো আমাদের ঐতিহ্যবাহী মার্কেট। এই মার্কেটগুলোতে আমাদের বিশেষ করে ঈদের সময় বা সারা বছরে মানুষ এখান থেকে কেনাকাটা করে। এখন তো সারা ঢাকা শহরে অনেক বড় বড় শপিং মল হয়ে গেছে, বিদায়
বিদায় হতো, কিন্তু এক ধরনের মানুষের চাহিদা, মধ্যবিত্তদের চাহিদা এখনো কিন্তু ওই মার্কেটগুলো ভিত্তিক। এমনকি এখানে অনেক অনেক জিনিস পাবেন আপনার হয়তো ওই মার্কেটগুলোতেও পাবেন না, এমনকি এই মার্কেটগুলো থেকে কিন্তু অনেক মাল গিয়ে ওই সমস্ত মার্কেটে বিক্রি করা হয়। তো সুতরাং এই মার্কেটগুলোতে ছাত্ররা মাঝে মধ্যে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, ঘটনায় আমাদের ছাত্র জীবনে আমরা দেখেছি নীলখাতে, তারপর নিউ মার্কেটে ঘটেছে, কিন্তু গতকালকে যে ঘটনা ঘটেছে ছাত্রদেরকে যেভাবে কালার করা হয়েছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং ছাত্রদের উপর যেভাবে রাবার বুলেট নিক্ষেপ করা হচ্ছে এটা আমি কোনোভাবে গ্রহণ করতে পারি না। একজন অতিথি সিনিয়র জার্নালিস্ট মোস্তফা ফিরোজ, তিনি স্টুডিওতে আসতে পারেননি, এখন পথে আছেন। আমরা একটু যোগাযোগ করব তার সঙ্গে, জুমে কথা বলবো তার সঙ্গেও। স্বাগত মোস্তফা ফিরোজ, আমাকে শুনতে পাচ্ছেন? আমরা একটু মতামত নিতে চাই আপনার। যে নিউ মার্কেটে ঘটনাটি ঘটলো, এটার একটা সমাধান তো মানে হলোই বা হবেই, দোকানপাট ব্যবসা বাণিজ্য খুলবে, কিন্তু এর মধ্যে যে একজন জীবন ঝরে গেল, শিক্ষার্থীদের উপরে যেভাবে আপনার পরিস্থিতিটা, যেভাবে তাদেরকে দোষারোপ করা হলো এবং পুলিশ যেভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো একতরফাভাবে, বিষয়টা আপনি কিভাবে দেখেন? ব্যবসায়ীদেরকে অনেকটা আপার হ্যান্ড দেওয়া হয়েছে এই ঘটনা। সমাধান হলো না, এটা আরো একটা সংঘাতের একটা যে বিষ বাষ্প সেটা কিন্তু পুষে রাখা হলো। কেননা আপনি দমন করার মধ্য দিয়ে কিন্তু এই সংকটের সমাধান হয় না। যেটা হচ্ছে যে সংকটটা যখন শুরু হলো সেই পরশুদিন মধ্যরাত থেকে যে ধারাবাহিক ভাবে চললো, আমার কথা হলো যে দেখেন, নিউ মার্কেট বা গাউসিয়া ওই ধানমন্ডি হকার্স এলাকাটা একেবারেই রাজধানীর কেন্দ্রস্থলে। ওটা যখন কলাপস হয় তখন সারা ঢাকা শহরের কি অবস্থা হয়। কথা হলো ওইটার কি, ওই এলাকা কি বাংলাদেশের বা ঢাকার রাজধানীর কি একটা সংসদীয় এলাকা বহির্ভূত কিনা। আমি বলতে চাচ্ছি যে সেটা কি, সেখানে কি নির্বাচিত কোনো জনপ্রতিনিধি, এমপি, কাউন্সিলর কেউ কি ছিলেন কিনা। তো আগের রাতে যখন কি ঘটনাটা ঘটলো, তারা পরের দিন সকাল থেকে কেন তৎপর হল না? পুলিশ কেন একটা হরতাল, বাম দলগুলোর হরতাল প্রতিরোধের জন্য ভোরবেলা থেকে তারা যখন কি প্রস্তুতি নেয় এবং কোনো কারণ ছাড়াই যখন কি সেখানে তারা উস্কানিমূলক ভাবে সংঘর্ষের সূত্রপাত ঘটায়, এই জায়গায় একটা 2:30-3টা পর্যন্ত একটা ঘটনা ঘটলো। পরের দিন দেখা গেল সকাল 10টা পর্যন্ত কেউ নাই, না পুলিশ না জনপ্রতিনিধি, কেউ নাই। তো সুতরাং এই এনার্কিটা কেন ছেড়ে দেওয়া হলো এইভাবে, আমি কিন্তু এটার কোন সমাধান এটা দেখছি না। তো এর মধ্যে থেকে কি মনে হয় যে এটা চরম দায়িত্বহীনতা, গাফিলতির পর এখন শক্তি প্রয়োগ করে জোর করে এটা সমাধান করা হলো। তো ওই তো ঢাকা কলেজ, আশেপাশের শিক্ষার্থীরা থাকবে, ইডেন কলেজ থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে, আইডিয়াল কলেজ থাকবে। তো আপনি কতদিন বন্ধ করে রাখবেন? এবং মার্কেটটাও থাকবে। তো সেখানে একটা যে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে পরশুদিন রাত থেকে যে চেষ্টাটা, সেই চেষ্টাটা তো দেখলাম না। যখন নাকি পরিস্থিতি চরম অবনতি হলো তখন আপনি শক্তি প্রয়োগ করলেন, হল একতরফা ভাবে বন্ধ করলেন, ছাত্রদের সাথে আলাপ আলোচনা করলেন না। তাহলে ওই শিক্ষার্থীরা তো আবার ফিরবে, তো তারপর তো আবার যে কোনো একটা পরিস্থিতিতে তো একই পরিস্থিতির উদ্ভব ঘটবে। ফলে সমাধান তো হলো না, সংকটটা বরং জিয়ে রাখা হলো। জি, ধন্যবাদ। আরেকটা বিষয় যা জনাব জামাল হক ভূঁইয়া, যেটা বলা হচ্ছে যে কারো এটার মধ্যে কোনো কৌশলগত ব্যাপার, যেটা রাজনৈতিকভাবে ইঙ্গিত করা হচ্ছে, কৌশলগত ব্যাপার বলতে যেটা এবং ওই সামাজিক যোগাযোগ মাধ্যমও এগুলো বলা হয় যে আসলে ছাত্রদের, শিক্ষার্থীদের পক্ষ নেওয়ার তো কিছু নাই, কারণ এইখানে মানে প্রভাবশালী গোষ্ঠী হচ্ছে ব্যবসায়ীরা, তাদের স্বার্থ রক্ষাই হচ্ছে গিয়ে আমাদের যারা প্রভাবশালী বা নীতি নির্ধারক যারা আছেন বা যারা আইন শৃঙ্খলা আছেন, তাদের মূল দায়িত্ব মনে হয় তাদেরকে স্বার্থ সুরক্ষা করা। এইভাবেই জিনিসটা ব্যাখ্যা হচ্ছে, আপনি কি মনে করেন? না, আমার কাছে সেটাই মনে হচ্ছে, কারণ ছাত্রদের কথা যেটা আমাদের মোস্তফা ফিরোজ দীপু, উনি আমি অত্যন্ত তাকে রেসপেক্ট করি, সেও বড় মাপের একজন সাংবাদিক। উনি যেটা বলেছে যে শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ করছে, ওই মুহূর্তে ওই সিচুয়েশনে হয়তো বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় হয়তো সহযোগিতা করতে চেয়েছে। কিন্তু আমি যেটা বলেছি, যেটা ব্যবসায়ীরাও কিন্তু আবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছে, কিন্তু সেটাও আমি দেখেছি আজকে। তো আমার কাছে যেটা মনে হলো যে এখানে কিন্তু নিয়ন্ত্রণটা, যেটা মোস্তফা ফিরোজ বললো যে সকালবেলা তারা ওই কোনো হরতাল হলে তারা পিকেটিংগুলা কীভাবে করে সেগুলো করতে পারে, এখানে এটা কেন করলো না। কিন্তু আমি পুলিশ কমিশনারের বক্তব্যটা যেটা দেখেছিলাম যে ওনারা বলেছে যে আমাদের স্ট্র্যাটেজিক একটা ছিল যে আমরা কিভাবে কি করব, আমরা একটু সময়টা বেশি নিয়েছি, সময়টা নেওয়াতে যেমন 2.5 ঘন্টা দেরিতে কিন্তু দেরি করে ফেলছে। আমার মনে হয় যে
এখানে একদিকে আপনি ঘনবসতি, এতগুলো মার্কেট, এতগুলো হকার্স, তারপর ওইদিকে ছাত্ররা, সবকিছু মিলিয়ে কিন্তু তারা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনতে পারে নাই। যদি নিয়ন্ত্রণে আনতে পারতো তাহলে কিন্তু জিনিসটা বেটার হতো। আর ব্যবসায়ীদের স্বার্থটা যেটা বলছেন, ব্যবসায়ী মুখীটা কিছুটা যেটা আপনারা বলছেন, সবাই তীরটা কিন্তু ওইদিকেই। আমার মনে হয় সেখানে কিন্তু পুলিশের একটা নিরপেক্ষ ভূমিকা থাকা উচিত ছিল, সে নিরপেক্ষতা পুলিশ দেখাতে পারে না। আরেকটা ব্যাপার উনি প্রসঙ্গটা তুলেছেন, এটাও কিন্তু আলোচনার মধ্যে আছে, যে ওইটা তো একটা সংসদীয় আসনের অন্তর্ভুক্ত, এখানে তো একজন জনপ্রতিনিধি আছেন বা আমাদের সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা আছেন, তারা এখানে কি তাদের কোনো ভূমিকা নেই? সেটা আমি পূর্বে বলছি যে তাদের ভূমিকা, এখানে যিনি ওয়ার্ড কমিশনার আছেন ওনারও একটা ভূমিকা থাকা উচিত। এমনকি আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি আছেন ধানমন্ডি এবং নিউ মার্কেট এলাকাতে সিটি মেয়র আছেন, সিটি মেয়র তো ধরনের ব্যাপকভাবে পুরা, যেহেতু সংশ্লিষ্ট যারা এটার সাথে রিলেটেড তাদের দায়টা প্রথম চলে আসে। তো ওনারা পুলিশ সবকিছু মিলিয়ে আমার মনে হয় জিনিসটা আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করা উচিত ছিল। নিয়ন্ত্রণ করলে আরো বেটার হতো, তাহলে একটা প্রাণ চলে গেল এবং আরো কয়েকজন বেশ গুরুতরভাবে আহত হয়েছে, সেই পরিস্থিতিটা আমরা এড়াতে পারতাম। তবে আমার মনে হয় যে অপ্রীতিকর ঘটনা যাই ঘটেছে, আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে উনি চেষ্টা করছেন মার্কেটটা খোলার জন্য, এবং আজকে স্কুলগুলোর শেষ দিন ছিল, স্কুলের বাচ্চারাও কিন্তু ওই পথ দিয়ে যেতে পারে না, যার জন্য দেখা যাচ্ছে অনেক বাচ্চা স্কুলে ঠিক মতো যেতেও পারে না। আবার অনেক বাচ্চা দেখা যাচ্ছে স্কুলে গেছে 1 ঘন্টা পরে, আবার আসার সময় একই ঘটনা। না, এই ঝুঁকি কিভাবে নিবে একজন একটা সম্পূর্ণ কি বলে নিরপরাধ একটা মানুষ, যেটা কোনো সম্পৃক্ততা ছিল না, সেই যুবকটি সেখানে মারা গেল, সেই দায়িত্ব এখন কে নিবে? এই সেটা তো খুবই দুঃখজনক। এই ধরনের ঘটনা আমরা অতীতেও দেখেছি, দেখা যাচ্ছে একজনকে টার্গেট করা হলো, মারা গেল আরেকজন। এবং এখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে, ছাত্রদের সাথে হকারদের গন্ডগোল, একজন পথচারী মৃত্যুবরণ করেছে। এটা খুবই দুঃখজনক। আমরা করবো যে পরিবারটিকে যাতে মানে যিনি সংসদ সদস্য প্লাস হলো যিনি ওয়ার্ড কমিশনের দায়িত্ব আছেন বা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এই পরিবারটাকে যাতে করে সহযোগিতা করে, সেটা ছাড়া তার এখন আর আমরা তো মৃত্যু তার ফেরত আনতে পারবো না। তবে এটা খুবই দুঃখজনক। আমি তার যে মৃত্যুবরণ করেছে তার বিধি আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া তো আমাদের। সিনিয়র জার্নালিস্ট মোস্তফা ফিরোজ, তিনি পথেই ছিলেন। নগরীর যানবাহন পরিস্থিতি, যানজট পরিস্থিতি সবারই জানা, কিন্তু উনি এসে পৌঁছেছেন। কিছু সময় আমরা যানজট পরিস্থিতি নিয়ে আলাপ করব, কারণ এটা নাগরিক জীবনে একটা ভয়াবহ একটা দুর্ভোগের কারণ হয়েছে। তার উপরে এখন রমজান মাস এবং নিউ মার্কেটের ঘটনাটি তার সঙ্গে যুক্ত হয়েছে। স্বাগত জনাব মোস্তফা ফিরোজ আপনাকে। সামগ্রিকভাবে আসলে এটা থেকেও তো উত্তর, মানে এর সঙ্গে বসবাস করতে হবে আমাদের। আসলে আমি এত লজ্জিত এবং দুঃখিত যে মানে ব্যক্তিগতভাবে হওয়ার দরকার নেই, মানে ওভারঅলি এইটা আমি আমার অবস্থা দিয়ে আজকে বলতে পারি, মানে প্রায় 1.5 ঘন্টা রাস্তার মধ্যে বসে থাকলাম আগে রওনা দিয়ে, অথচ সামান্য পথ, এই যেখান থেকে এই সিগন্যালের মাথায় রাসেল স্কোয়ারের ওখানে আমার বাসা। তো এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং দেখেন এই যে ধারাবাহিকভাবে এমনি যে এই পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছিল, তো সেই পরিস্থিতিটা এমন একটা সময় ঘটলো যখন নাকি ঢাকা শহরের একেবারে পুরো যানজটে অস্থির, এবং গণমাধ্যমগুলোতে আপনাদের টেলিভিশন, সব টেলিভিশনে রেগুলার কিন্তু রিপোর্ট করা হচ্ছে, কিন্তু কোনো এর সমাধান নাই। তার মধ্যে গতকালকের এই ঘটনার পর গতকালকে কি পরিমাণ নগরবাসী এটার সাফারার হলো, এবং আজকে তো আমি নিজে দেখলাম আজকে তো পরিস্থিতি শান্ত, তারপরেও যে পরিস্থিতির মুখোমুখি হলাম, মানে আমি একটু বিরক্ত হয়ে আজকে একটা স্ট্যাটাস লিখেও আমি পরে আবার দিলাম না, যে অন্তত 5 জন মন্ত্রী একটু যদি শহরটা যদি চক্কর দিত এবং তারপরে তারা বলতো যে আমাদের কাছে, কারণ তারা তো আমাদের হলো নির্বাচিত জনপ্রতিনিধি এবং মন্ত্রী, দায়িত্ব আরও বেশি, যে নগরবাসী কেমন আছে এই কথাটা আসলে যদি তারা নিজেরা যদি প্রোটোকল ছাড়া যদি একটু বের হয়ে যদি দেখতো, তাহলে আমার মনে হয় হয়তো কিছুটা হলেও স্বস্তির একটা জায়গাটা তারা খুঁজে বের করতে পারতো। এইভাবে চলে না, যে আসবো আপনার কাছে, একটা মানে একটা মৃত এবং অচল একটা শহর, অচল ব্যবস্থা। আমাদের দৈনিক যদি 400 থেকে 500 গাড়ি লাইসেন্স দেওয়া হয়, তাহলে আমাদের এখানে যে ঢাকা শহরে আমাদের 3টা টার্মিনাল আছে, যেখানে আমাদের একটা টার্মিনালে 1200 গাড়ি থাকার কথা, সেখানে গাড়ি থাকে 12,000 গাড়ি। আমাদের যেমন সিলেটের রুট, চট্টগ্রামের রুট যেটা যাত্রাবাড়িতে আছে, একটা আছে গাবতলীতে আছে, তারপর আমাদের 3 লাখ গাড়ি চলার কথা, সেখানের মধ্যে 3 লাখ গাড়ি চলবে এবং 3 লাখ গাড়ি বাইরে থেকে ঢুকতেছে। আমাদের এখানে কত লক্ষ, আমরা 15 থেকে 20 লক্ষ গাড়ি ডেলি চলাফেরা করে, আর আমরা 34 থেকে 35 লক্ষ মোটরসাইকেলের লাইসেন্স দিয়েছি। এখন ঢাকা শহরে এভাবে দিতে থাকলে কদিন পরে তো আবার স্থবির হয়ে যাবে, গাড়ি চলবে না, গাড়ি একটু একটু করে আবার থেমে যাবে, একটু একটু করে আবার থেমে যাবে। আমরা দেখেছি বিদেশে ওই যে স্ট্রিট কার আছে, এগুলো আস্তে আস্তে মানুষরা হঠাৎ করে দৌড়ে উঠে যায়, আবার নেমে যায়।
তা আমাদের গাড়িগুলোর অবস্থা এখন এভাবে হয়ে যাবে। আমার মনে হয় গণপরিবহনগুলোকেও একটা সিস্টেম আনা উচিত। তাও যদি যতক্ষণ পর্যন্ত গাড়িগুলো চলে তখনও দেখা যায় যে হঠাৎ করে রাস্তার মধ্যখানে গাড়িটা ঘুরাইয়া প্যাসেঞ্জার উঠাচ্ছে, পিছন দিয়ে আরো 15টা গাড়ি যানজটে হয়ে গেল এবং এই যানজটটা পরে ধারাবাহিকভাবে দেখা গেলো আরো 1 কিলোমিটার পর্যন্ত। আমাদের যানজটের এই নাগাল থেকে আমাদের বেরোতে হবে। তো আমরা আশাবাদী যে আমাদের মেট্রো রেলটা যদি আগামী বছরের মধ্যে চালু হয়ে যায় একবার কমলাপুর পর্যন্ত, ইম্প্যাক্ট হবে মনে করছেন আপনি? হ্যাঁ, এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে এই কারণে যে উত্তরা থেকে যারা মতিঝিলে অফিস করেন তারা কিন্তু আর হয়তো গাড়ি নিয়ে আসবেন না, তারা এটার মধ্যে অভ্যস্ত হয়ে যাবেন। উত্তরা, মিরপুর, শেওড়াপাড়া, ফার্মগেট এরিয়ার লোকজন যাদের যেখানে যেখানে হয়তো পারিবারিক প্রয়োজন ছাড়া তার গাড়িটা কিন্তু এখন প্রয়োজন, গাড়িটা কিন্তু নেসেসিটি, গাড়িটা কিন্তু এখন আর শখ। একসময় মানুষ শখ করে গাড়ি কিন্তু এখন কিন্তু প্রয়োজনে কিন্তু গাড়ি কিন্তু হচ্ছে, কারণ আমাদের গণপরিবহনে মানুষ উঠতে পারে না, এখন ওই পরিবেশ হয় না। যে একটু শুনে নেই আসলে যাক, এটা আমরা আসলে স্বপ্ন নিয়ে আমরা তো একটা তৃপ্তির ঢেকুর তুলতে পারি, কিন্তু আসলে হবে না। কারণ হলো কি, একটার সাথে একটা সম্পৃক্ত। ওই যে মেট্রো রেলে করে আসবে, আসার পরেই তো তারা স্ট্যাক হয়ে যাবে, তারপরে ওখান থেকে তো তারা কোথায় কিভাবে মুভ করবে, আবার ওই মেট্রো রেল পর্যন্ত আসতে হবে ওঠার জন্য, এগুলি হবে না। দেখেন, আমরা বলি না যে ঢাকা থেকে ব্যাংকক থেকে এখানে আসি 2 ঘন্টায়, ওই এয়ারপোর্ট থেকে বাসায় পৌঁছতে লাগে 3 ঘন্টা। হ্যাঁ, তো ওই অবস্থায় হবে। কিন্তু দেখবেন যে পদ্মা সেতু পর্যন্ত আপনার পৌঁছাইতে আপনার যান শেষ হয়ে যাবে। পদ্মা সেতু পার হয়ে যখন কি ঢাকা শহরে ঢুকবেন, দেখবেন যে পদ্মা সেতুটা খুব তড়িৎ বেগে আপনি পার হয়ে আসলেন, কিন্তু তারপরে আর ঢাকা শহরে ঢুকতে পারছেন না। একটার সাথে একটা এমনভাবে সম্পর্কিত। তো একটা ওই ধরনের একটা কি বলে বৃহত্তর এবং পারস্পরিক সম্পর্কযুক্ত একটা পরিকল্পনা কিন্তু আমরা নাই। আমরা কিন্তু শর্ট বেসিসে একটা ফ্লাইওভার, একটা এটা সেটা স্থাপনা করলাম, কিন্তু এটা দিয়ে কিন্তু সমাধান হবে না। মানুষগুলো যে স্মুথলি, আপনি দেখেন কোন বিশ্বের কোন জায়গায় ফ্লাইওভারের উপরে গাড়িগুলি স্ট্যাক হয়ে থাকে, তার মানে ফ্লাইওভারটা হলো যে আমি দ্রুত বেগে পার হয়ে যাব, আমি কিন্তু এখন পার হতে পারতেছি না। তার মানে ওই গাড়িগুলি নামার পর যে স্মুথলি অন্য অন্য জায়গাগুলো দিয়ে যে বের হয়ে যাবে, সেই পরিকল্পনা কিন্তু নেই। জনাব নিজাম, তাহলে কি এটা মানে আমরা সবসময় যেটা বলি যে শহরের উপর চাপ কমানোর একটা উপায় হচ্ছে যে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া আর কি, মানুষ যাতে নগরমুখী না হয়, শহরমুখী না হয়, এটা কমানো। এই প্রক্রিয়া তো এদিকে কোনো সরকারের উচিত। আমি আপনাকে একটা কানাডাতে তাদের ইমিগ্রেশনের একটা পার্ট, তারা ইমিগ্রেশনের যে ইমিগ্রেশন প্রসেসটা করা হয় হেলিপ্যাক্সে, এমনকি ওখানে কর্মকর্তারা ওখানে থাকে। এমনকি আমাদের এখানে সব নগর ভিত্তিক, আমরা চিটগাঁয়ে কিছু অফিস নিয়ে যাই, আমরা রাজশাহীতে কিছু অফিস নিয়ে যাই, আমরা ঢাকার বাইরে কিছু অফিস নিয়ে যাই বিভিন্ন, তাহলে কিন্তু আমাদের সব এখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আমাদের চিকিৎসা, এখানে আমাদের অফিসের কর্মকর্তাদের কাজ করতে হবে এবং প্রতিনিয়ত প্রতি বছর। এটা একটা বড় ফল আউট হচ্ছে এখন যে ঈদ সামনে ঈদ চলে আসে, যে সব লোক এখন 1 কোটি লোকের উপর লোকের একটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পয়েন্ট রেজ করছেন। সেটা হলো যে আমাদের ঢাকার পাশে মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, এইগুলির সাথে যদি কানেক্টিভিটি থাকতো তাহলে কিন্তু এই সব অঞ্চলের মানুষ কিন্তু ঢাকা শহরে আর বসবাস করতো না, এবং তারা অবিশেষ করে দ্রুত বেগে চলে সেই রকম একটা রাইট, সেরকম তো সমন্বিত পরিকল্পনা না, সেটা মনে হয় ভবিষ্যতে হবে, গভর্নমেন্ট হয়তো নিচ্ছে না। যেমন আমাদের এলিভেটেড এক্সপ্রেস যেটা গাজীপুর থেকে আসতেছে, আমরা খুব আশাবাদী ছিলাম, কিন্তু এত সময় লাগলো যেটার জন্য মানে এটা মানে এখনো বলতেছে যে আগামী বছর চালু হবে, যদি হয় তাহলে কিছুটা আমরা হয়তো স্বস্তি পাবো। পদ্মা সেতু বললেন যে 30 জুনের মধ্যে হবে, এখন বলছেন যে ডিসেম্বর, এই যে চেষ্টা করা হচ্ছে। যাই হোক, আমার কথা হলো যে পরিকল্পনাগুলো একটা মেট্রো রেল যেটা আশাবাদী, এটা কি এইরকম সময় লাগার কথা? এটা মানে হয় কখনো? লম্বা সময় ধরে প্রকল্প ব্যয় বেড়ে যাচ্ছে, অনেক প্রকল্প ব্যয় বাড়ছে, মানুষের এবং রাস্তাগুলো অনেক জায়গাগুলো বন্ধ করে রাখতে হচ্ছে। তো সব মিলিয়ে যেই কাজগুলো আমার দ্রুত করার দরকার, সেই কাজগুলো আমি এত স্লো করছি, হবে শেষ পর্যন্ত, কিন্তু হবার মধ্য দিয়ে যে আরো যে বিপত্তিগুলি হবে সেগুলো তো অ্যাড্রেস করা হবে না, ফলে সেটা কিন্তু আবার একটা জট। আমরা দেখেছি বিদেশে যখন আমরা মেট্রো রেল থেকে নামি তখন কানেক্টিং বাস থাকে, বাসে নেমে আপনি কোথায় যাবেন। আমরা শুনছি যে আগারগাঁওতে যে মেট্রো রেলের আগামী ডিসেম্বরে যেটা চালু হবে, কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম যে বিআরটিসির সাথে যোগাযোগ হচ্ছে, বিআরটিসি তখন মানুষদেরকে এখানে সেখানে ট্রান্সফার করবে, কিন্তু সে ট্রান্সফার করতে গেলেও যানজটের যে অবস্থা, ট্রান্সফার মানুষ মেট্রো রেল থেকে নেমে বোধহয় বাসে বসে থাকতে হবে। এটাকে আমার মনে হয় কিভাবে সহনশীল করবে আমি জানি না। তবে একসময় শুনেছি যে ঢাকার চতুর্দিকে যে রিং রোডটা করার কথা ছিল, এমনকি যে রিং রোডটা
করলে মানুষ হয়তো এদিক দিয়ে বেরো যেত, ওদিক দিয়ে। আর আমাদের এখানে উত্তর দক্ষিণে যে রাস্তাটা আছে, কিন্তু আমাদের এই দিক থেকে পূর্ব এবং পশ্চিমে ওদের সমান্তরাল রাস্তা। আরেকটা সুযোগ ছিল যে ওয়াটারওয়ে, মানে এটা বারবার বলা হয় নগরীর চারপাশে যে একটা সার্কুলার ওয়াটারওয়ে করা, কিংবা আরো কিছু ওয়াটার, যেমন হাতিঝিল এখান দিয়ে কিন্তু কিছু নৌ চলাচল হচ্ছে, এগুলোকে এনকারেজ করা যেতে পারতো, বা মানে এটা মডার্নাইজ করা যেতে পারতো, খালগুলোকে চালু করা যেতে পারতো। ব্যাংককে দেখা যায়। এবং আমাদের ঢাকা সিটির সবচেয়ে ব্যর্থতা হলো যে একটা সংস্থার সাথে আরেকটা সংস্থার মিল নেই। এই যে সমন্বিত একটা সেন্ট্রাল একটা বডি থাকবে, সেই বডিগুলো যে ফাংশন করবে, সেটা কিন্তু আজ পর্যন্ত আমরা আপনি যে টার্মিনালগুলোকে সরানোর কথা বললেন, আমাদের মেয়র সাহেব কিন্তু অনেক চেষ্টা করলেন। এখানেও যে আপনার এই 7 রাস্তার মোড়, এখান থেকেও কিন্তু টার্মিনাল তো এখন পান্থপথে, আপনি রাত্রে 10টার পরে ওইদিকে যান, আপনি মুভ করতে পারবেন না। ওই যে এক্সপ্রেসওয়েগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছে, সেটা বন্ধ হয়নি, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে আমাদের ওই যে ইয়ে থেকে কলাবাগান থেকে, মানে গাবতলী থেকে আরো আপনি টেনে নিয়ে আসলে শহরের ভিতরে এটাকে সরাতেই হবে, নাহলে আমাদের যানজট থেকে বাঁচতে হলে আমাদেরকে সেটা করতেই হবে। আমার মনে হয় যে মনে হচ্ছে যে কিছু সময় পর্যন্ত অ্যাটলিস্ট মেট্রো রেল চালু হওয়া পর্যন্ত আমাদের এইটার সঙ্গেই বসবাস করতে হবে। তারপরে দেখা যাবে যে আপনি বললেন যে আশাবাদী পরিবর্তন আসবে, যেমন মোস্তাফিজ বলছেন যে না, তেমন আশাবাদী হওয়ার মতো না। আমি আপনাকে এক্সাম্পল, যেমন যারা কারণ বাজারের ব্যবসায়ী, যারা এখানে অফিসগুলো করে, তাদের তো অন্যখানে গাড়ির দরকার নেই। এটা মানে তার নিড বেস মানুষ চলাফেরা। আপনি তো মিড নাইটে কারণ বাজারেও আসতে পারবেন না। আমি একটা পরিষ্কার কোনো চিত্র আছে, কেউ ব্যাখ্যা করছে যে এইটা হওয়ার পর অন্যান্য যে পরিকল্পনাগুলি কিভাবে বাস্তবায়িত হবে, মানুষগুলো কিভাবে ডিসপাস হবে, কিভাবে আসবে, কিভাবে যাবে, মাস্টার প্ল্যান, তার তো কোনো পরিকল্পনা আমি কোনো জায়গা থেকে দেখছি না। ওই যে সবচেয়ে বড় কথা যে এখানে সমন্বয়ের অভাব। এই যে আমাদের সিটি কর্পোরেশনের যখন কথা বলা হয়, তখন সিটি কর্পোরেশন আসলে ছোট জগন্নাথের মতো আর কি, যে তার কোনো কিছু করার ক্ষমতা নেই, কিন্তু তাকে দায়িত্ব দেওয়া, নগর পিতা হয়ে গেলেন বা ওনাকে ম্যানেজমেন্টের দায়িত্ব দিলেন, কিন্তু ইভেনচুয়ালি 54টা সংগঠনের সঙ্গে তার সম্পর্ক হয় না, সমন্বয় হয় না, এবং প্রবলেম যেখানে যে তিমির আছে সেই তিমিরই রয়ে যায়। আপনার এখানেই এনটিভি ধরেন, ওই রাস্তার ওই পার থেকে এই পারে আসবো বা এই পার থেকে ওই পারে যাবো, সেটা তো একটা জীবনের ঝুঁকি নিয়ে দৌড় মেরে পার হতে হয় প্রতিনিয়ত। অনেক দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, ঘটেছে। আমাদের একজন সিনিয়র সাংবাদিকও মারা গেছেন। তো এইটাই তো দেখা যাচ্ছে যে একদম কেন্দ্রস্থলে আপনার কোনো পরিকল্পনা আমরা দেখি না। সেখানে এই সমন্বিত, এই যে সামনে বড় বড় মেগা প্রকল্প হবে, তার সাথে যে কিভাবে কানেক্টিভিটিটা হবে আমি কিন্তু বুঝে উঠতে পারছি না। কোথায় স্টেশনগুলো হবে মেট্রো রেলের, সেই জায়গা থেকে মানুষগুলো ওই জায়গায় আসবে কি করে, ওখান থেকে বের হবে কি করে, আমি বুঝতে পারছি। গাড়ি চলাচলে তো কোনো শৃঙ্খলা আসে নাই, ট্রাফিকের মাঝে মাঝে আমি যেটা বললাম, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের যে টিএসসিতে যে স্টেশনটা দিল, আমাদের ছাত্ররা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নেমে যাবে, কিন্তু আবার এখানে আবার দেখা যাচ্ছে ওই স্টেশনটাতে ওল্ড টাউনে যারা যাবে ওদেরও একটা গ্রুপ নামবে। আমরা ভয় পাচ্ছি যে টিএসসির মোড়টাতে রিক্সার যানজটটা কি আরো বেড়ে যায় কিনা। এখনই এমনি বিকালবেলা আমরা অনেক সময় বেরোতে পারি না। এখন দেখা যাবে যে বাংলা একাডেমির ওই সাইড, সেই আপনার দোয়েল চত্বর অথবা আমাদের টিএসসির মোড়। না, আপনি বলেন আপনার শাহবাগে একটা স্টেশন আছে, শাহবাগে একটা আছে, তাহলে ওখানে তাহলে পুরানো ঢাকার আপনার ওই চাঙ্কারপুলের দিকের বা নাজিমউদ্দিন রোডের দিকে বলতেছে, ওরা বলা বলতেছে 2 দিন পরে এটা ঠিক হয়ে যাচ্ছে, আমরা নেমে যাব, আমরা এখান থেকে হেঁটে যাবো, তাহলে এদিক দিয়ে যাবে, এবং ওখানে তো জায়গা অনেক বেশি না। আপনার টিএসসি চত্বরের মধ্যে তো জায়গা বেশি না। টিএসসি চত্বরের মধ্যে যে স্টেশনটা যেভাবে করেছে, দোতলা দিয়ে 3 তলা থেকে নামবে 2 গ্রুপের, যারা ওইদিকে যাবে, যারা এদিকে আসবে, 2 দিকে নেমে তারা ওই যে সরোয়ার্দী উদ্যানের দিকে এক সাইডে নামবে। আমরা টিএসসির দিকে কোনো ইয়ে রাখিনি না, নামার ব্যবস্থা রাখিনি। আমাদের যে 2জন নির্বাচিত মেয়র 2019 সালের নির্বাচনের সময় কি প্রতিশ্রুতি দিছিল, তাদের তো একটাই এজেন্ডা ছিল, মূলত সবার চাওয়া ছিল যে এই যানজটকে। আমি এখানে একটা জিনিস বলবো, ঢাকামুখী যে মানুষের প্রবণতা, প্রতি বছর 6 লক্ষ লোক ঢাকা আসতেছে চাকরির বিভিন্ন কারণে, এটাকে ডিসকাস। তারপরে যারা বিদেশে, মনে করেন আমি একজন রাজশাহীতে চাকরি করতেছে, তার পরিবার এখানে থাকতেছে, তার বাচ্চারা এখানে স্কুলে পড়তেছে। ভালো স্কুল করতে হবে, ভালো ফ্যাসিলিটি দিতে হবে, তবেই না মানুষকে আপনি দূরে পাঠাতে পারবেন। সেটাও একটা বড় সংকট। আজকে আর সময় নেই। ধন্যবাদ জনাব নিজামুল হক ভূঁইয়া, ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ। প্রিয় দর্শক, আজকের আনোয়ার ইস্পাতে এই সময় এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান, খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন।